আজকে তোমাদের ক্লাস 11-এর যে কবিতা আমাদের পাঠ্য, সেটির নাম চারণ কবি, লিখেছেন ভারভারা রাও। তোমরা জানো যে কোনো কবিতাই বা গল্প যা পড়তে গিয়ে উপন্যাস হতে পারে বা প্রবন্ধ হতে পারে, যে কোনো টেক্সট পড়বার আগে আমাদের সেই লেখক সম্বন্ধে, সেই কবি সম্বন্ধে, সেই গল্পকার সম্বন্ধে কিছু প্রাথমিক তথ্য সম্বন্ধে আমাদের অবগত হতে হয়। এটি ভীষণ জরুরি এবং প্রাথমিক একটা কর্তব্য। এবং যখনই আমরা কোনো অন্য অঞ্চলের, অন্য কোনো প্রদেশের, অন্য কোনো দেশ বা মহাদেশের কোনো লেখা পড়ি, সেটা অনুবাদে পড়ি, কারণ সেই ভাষাটা, মূল ভাষাটা আমাদের পক্ষে জানা সম্ভবপর কখনোই নয়। তো ভারভারা রাওয়ের লেখা যে চারণ কবি, যে কবিতাটা আমরা পড়ব, এটা অনুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ। একটু লিখে নাও, কবির নাম কি আর অনুবাদকের নাম কি। তোমরা শঙ্খ ঘোষকে জানো, তিনি নিজে একাধারে ওই রকম পাণ্ডিত্যপূর্ণ একজন মানুষ ছিলেন, ঋষির প্রতিমা একজন মানুষ এবং দক্ষ অনুবাদকও বটে। ভারভারা রাও, ভারভারার ছবি দেয়া আছে, দেখতেই পাচ্ছ। চলো এবার নেক্সট স্লাইড দেখি। যেটা বলছিলাম যে কবি সম্বন্ধীয় প্রাথমিক কিছু জিনিস আমাদের জেনে নেওয়া একান্ত প্রয়োজন। পেন্ডালা ভারভারা রাও পুরো নাম। তিনি 1940-এর 3রা নভেম্বর চিন্নাপেন্ডালিয়া, ওয়ারাঙ্গল জেলার একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। 1960-এ ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলুগু সাহিত্যে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন, অনার্স। পরবর্তী পড়াশোনার দিকে তিনি গিয়েছিলেন। তিনি তেলুগু সাহিত্য পড়াতেন। তারপর কি করেছিলেন, ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে প্রকাশনা সহকারী হিসেবে কাজ করবার জন্য তিনি নয়াদিল্লিতে চলে যান। সেই চাকরি ছেড়ে সিকিএম কলেজে ওয়ারাঙ্গলে তেলুগু প্রভাষক হিসেবে তিনি যোগদান করেন। পরবর্তীকালে ওই কলেজে তিনি অধ্যক্ষ হন। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ তিনি পরপর তার ব্যক্তিগত জীবনে করেন। তারপর তিনি অবসর নেন কথা 1998-তে। 1966 সালে শাহি থিমিথরুলু সাহিত্যের বন্ধু নামে তিনি কি দল প্রতিষ্ঠা করেন। দলটা খুব ইম্পর্টেন্ট। রাওয়ের প্রথম কবিতা সংকলন চালি নেগ্গালু, ক্যাম্পফায়ার, কি নাম, চালি নেগ্গালু, সেটা প্রকাশিত হয় 1968-তে। তার বিভিন্ন কবিতা সংকলনগুলির মধ্যে কয়েকটি হলো জীবনাহি, পালস 1970, ওরিঙ্গিম্পু মিছিল 1973, স্বেচ্ছা স্বাধীনতা 1978, 2008 সালে ভারভারা রাও কবিতাম 1957 থেকে 2007 ভারভারা রাওয়ের কবিতা শিরোনামে একটি নির্বাচিত কবিতার সংকলন প্রকাশিত হয়। তার কবিতা প্রায় সব ভারতীয় ভাষায় অনুদিত হয়। এই হলো প্রাথমিক কিছু তার সম্বন্ধীয় তথ্য। এবার আমরা কবিতায় চলে আসি। সময়ে সময়ে, শুধু আজকের ঘটনা বলে বলছি না, বিভিন্ন সময় লেখকদের, কবিদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য কারারুদ্ধ হতে হয়েছে, জেলে থাকতে হয়েছে, তাদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। কেন? কারণ তারা রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সোজা শিরদাঁড়ায় সত্যি কথাটা বলে। এটা তো কখনোই রাষ্ট্রের পক্ষে হজম হওয়া বা মেনে নেওয়া খুব আয়াসপূর্ণ, ভীষণ একটা আরামপূর্ণ কাজ তো নয়। সেটা বারে বারে হয়েছে। আমরা সেই প্রেক্ষিতটাকে মনে রেখে কবিতাটা পড়ব। প্রথম লাইন কি, নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল
ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। তাহলে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময়ে নিয়ম কানুনগুলো সব লোপাট হয়ে গেছে। সেই নিয়ম কানুনগুলো কিছু নেই। আর কি হয়েছে? সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল কি করছে? গলায় ফাঁস লাগাচ্ছে। কোনো রক্ত চুইয়ে পড়ছে না, কোনো চোখের জলও দেখা যাচ্ছে না, এমন একটা জীবনানন্দ দাশ বলি, অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ তারা আজ চোখে দেখে বেশি, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। এই যে জীবনানন্দের কথা, সেই কথাই যে নিয়ম, এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়। নবন ভট্টাচার্য। এক প্রেক্ষিত, এক 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 দ্রোহের সময়, এক অন্যায় অত্যাচার নিয়ম কানুন লোপাট হয়ে যাওয়ার সময়, দিনের আলোয় প্রকাশ্যে দাঁড়িয়ে চোখে চোখ রেখে একটা মানুষকে মেরে ফেলছে। চারিদিকে রাশি রাশি ধর্ষণ, খুন, রাহাজানি, অত্যাচার, অবিচার সব চলছে। তেমন একটা সময়ের কথা বলা হচ্ছে, নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল, যে সময় সেটা শরতের মেঘ সদৃশ্য সুন্দর সময় নয়, সেটা কালো মেঘের দল যেন মানুষের গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে। কোনো রক্ত চুইয়ে পড়ছে না, কোনো চোখের জল দেখা যাচ্ছে না। কি হচ্ছে? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে। একটু দাঁড়াই। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হলো ক্রোধ, কেন ভালোবাসা, কিসের সমাজ, কিসের মূল্যবোধ? ক্রন্দনরথা জননীর পাশে এখন যদি না থাকি, তবে কেন গান গাওয়া, কেন লেখা, কেনই আঁকা আঁকি? মৃদুল দাশগুপ্ত কোট করলাম। আমি বলছি যে এই এক জিনিস, যে সময়টা অত্যন্ত খারাপ, কেমন? এবং মহাভারতের সময় সত্যবতীকে ব্যাস বলেছিল, মা পৃথিবী বিগত যৌবনা, পৃথিবীর যৌবন চলে গিয়েছে, চলো মা আমরা বনে নির্বাসনে যাই, পৃথিবী বিগত যৌবনা। তারপর কতদিন কেটে গেছে, আজ তো আর বিগত যৌবনা নয়, তিনি বৃদ্ধ হয়ে গেছে, এই বসুন্ধরা বৃদ্ধা হয়ে গেছে, তার এবার অবসর নেওয়ার সময়। আর কোনো প্রাণী পৃথিবীতে এইরকম অত্যাচার মানুষের মতো বোধ হয় এই বসুন্ধরার ওপর করেনি। পরিবেশ ধ্বংস করেছে, প্রাণী হত্যা করেছে, একদম দিনের আলোয় প্রকাশ্যে, রাষ্ট্রের সুযোগ নিয়ে, রাজনীতির সুযোগ নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে এমন একটা সময় যখন সামান্য ঝিরঝিরে বৃষ্টিও প্রলয় ঝড় হয়ে উঠছে, এবং এটা কতদিন চলতে পারে? চলছে চলছে চলছে। তরিখান ভারী হলে বুববে তরিখান, বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছিল যে বিধির বিধান ভাঙবে তুমি, তুমি কি এমনি শক্তিমান রাষ্ট্রের বিরুদ্ধে? যুগে যুগে, দেশে দেশে, দিনে দিনে, যুগে যুগে কবি সাহিত্যিকরা সেটা এই প্রশ্ন তুলে এসেছেন আর কি। খুন হয়ে গেছে, লোরকাকে খুন করে দিয়েছে, কিন্তু তবু তিনি কথা বলতে কিন্তু ছাড়েননি। খনার জিভ কেটে নেওয়া হয়েছিল, সেই কাটা জিভে তিনি কথা বলেছেন। নবারুণ ভট্টাচার্য মারা গিয়েছেন, কিন্তু অনেক নবারুণ তার সেই লেখা থেকে সেই ফেতারে ওরা আজও ঘুরে বেড়াচ্ছে। তো কি হচ্ছে? ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে, মায়ের যে বেদনার যে অশ্রু, তাকে বলছে বেদনাশ্রু, সে মায়ের বেদনাশ্রুকে বুকে ধরে, সেই রবীন্দ্রনাথ গান ছিল যে আপনে পাঁজর জ্বালিয়ে তুমি একলা বেরিয়ে পড়ো, সে বেদনাশ্রুকে বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে। কি হচ্ছে? কবির কোনো লিপিকার স্বর। এই জেলে জেলে কবিদের আটকে রাখা হচ্ছে, লেখকদের আটকে রাখা হচ্ছে। জয়া মিত্রকে চিনি, জয়া মিত্র
হন্যমান নামে তিনি বললেন, জেলে ছিলেন জয়াদি। কত মানুষ এরকম, কত সাহিত্যিক, কত কবি, কত লেখক, কত সমাজ বদলিত। এই তো কলকাতার ময়দানে একদম প্রকাশ্যে সন্ধ্যায় লোককে, এই তোমাকে মুক্তি দিলাম বলে নকশাল পিরিয়ডের ছেলে মেয়েদের গুলি করে করে মারা হয়েছে। বরানগর রক্তে ভরে গিয়েছিল একটা সময়, সব লাশ গলা কাটা কাটা আর আলকাতরা মাখিয়ে মাখিয়ে রাখা। কেমন? কবির কোনো লিপিকার স্বর, কিন্তু তাই কবির তো মৃত্যু হয় না, তাকে খুন করে দাও, তার কথাটা তো চলছে রে বাবা আবহমান কাল ধরে। একজন পুরুষ একজন নারীকে তার সন্তান ধারণের জন্য প্রজনন বীজ দিতে পারে, কিন্তু তার বয়সকাল হয়ে গেলে সেটা আর সম্ভব হয় না শারীরিক কারণে। কিন্তু একজন কবি, একজন সাহিত্যিক, একজন রাজনীতিবিদ, তার যে ভাবনা সামর্থ্য সেটা তো চিরদিন ধরে দিয়ে যেতে পারে, তার কোনো ক্ষয় নেই, ক্ষতি নেই, তবু অনন্ত জাগে। এই কবির লিপিকার স্বর, কবির মৃত্যু নেই। এই লোরকা স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে কবির মৃত্যু, বুঝলে? সেই শেষ লাইন ছিল, বলেছিলুম কি না কবিকে বন্ধনে আবদ্ধ রাখা যাবে না, কবির মৃত্যু নেই। এগুলো তোমাদের টেক্সটের বাইরেও বারে বারে কেন বলা, এগুলো হলো চাবি অনেক অন্ধকার তালা খুলবার। তালা খুলতে হবে, শুধু টেক্সট পড়ে গিয়ে উত্তর লিখে এলে কিন্তু হবে না। এই কবিতাটা পড়ানোর জন্য এখানে শেষ না হয়, যেটা শুরুয়াত হয়। যখন যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর। আর জানো তো, সুর চিরদিন যেমন ঈশ্বর উপাসনার একটা পাথেয় বা পথ, তেমনি কিন্তু অস্ত্রও বটে। কেমন? বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র। যে শস্ত্র মানে পিঠে রাখবার, যেগুলোকে সরাসরি আক্রমণ করে চালিয়ে দেয় না, যেমন তীর রাখবা, তুনির ইত্যাদি। দেখো, গান যেমন মসজিদে যেমন আজানের সুর, মন্দিরে যেমন কীর্তন গান, খ্রিস্টানদের যিশুর উদ্দেশ্যে নিবেদিত যে গান, যেমন সুর চিরদিন ঈশ্বরকে পাওয়ার একটা পথ, তেমনি গানও কিন্তু হেইসা মালো ধান কাস্তেতে দাও শান যখন বেঁধেছিল গণসঙ্গীত, বা কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কল্লের ওপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেঁধে যখন বেঁধেছিল, ওই ব্রিটিশদের না রাতের ঘুম উড়ে গিয়েছিল, বুঝলে? বা বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে রবীন্দ্রনাথের যখন ওই দল যখন রাখি পড়াতে পড়াতে হেঁটেছিল, বুঝে গেছিল যে ইংরেজ শাসনের দিন ঘনিয়ে এসেছে। আমরা যুগে যুগে তোমরা একটু খোলা মাথায় বুদ্ধি করে চিন্তা করবে যে সুর কিভাবে শস্ত্র হয়ে উঠতে পারে। কবিকে তখন ভয় পায় ওরা, রাষ্ট্র চিরদিন কবিকে ভয় পেয়েছে। কেউ কবিকে, কোনো রাষ্ট্র কোনোদিন কবিকে খুব সহজে, হজম কথাটা আমি সচেতনভাবে ব্যবহার করছি, সচেতনভাবে মেনে নিতে পারেনি। কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছে জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। যে ফাঁসির মঞ্চে কবিকে চড়ানো হয়েছে ফাঁসি দেবে বলে, সে ফাঁসি মঞ্চ ভেঙে গিয়ে বসুন্ধরার সঙ্গে, মাটির সঙ্গে মিলিয়ে গিয়ে সমান হয়ে যাচ্ছে। স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কালকে একটা সেমিনারে গেছিলাম, সেখানে একটা ছবি দেখছিলাম, একজন বিদেশির আঁকা, যে মৃত্যুও শোক পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতিতে মৃত্যুও শোকাতুর, মৃত্যুরও যেন শোক হয়েছে। আর এখানে কি হয়েছে, মৃত্যু এসে কবির ওই যখন ফাঁসির মঞ্চটা সমান হয়ে যাচ্ছে ভারসাম্য রাখতে, তখন কি হচ্ছে, মৃত্যু এসে স্যালুট করছে, স্পর্ধা জানাচ্ছে এই ফাঁসির মঞ্চের জয়গানকে। আর তুচ্ছ ফাঁসুরেকে যে ফাঁসি দিতে এসেছিল রাষ্ট্র, তাকে দিচ্ছে ঝুলিয়ে। যে রাষ্ট্র এসেছে ফাঁসি দিতে কবিকে, তাকে ঝুলিয়ে দিচ্ছে। আর কবিরা পিলপিল করে দলে দলে সদল বলে নির্বাসিত হয়ে একসাথে মানুষের জয়গান গাইতে গাইতে শুভবুদ্ধির জয়কেতন আকাশে উড়িয়ে তারা বেরিয়ে পড়েছে। মরু বিজয়ের কেতন উড়াও শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। এই প্রবল প্রাণ নিয়ে শঙ্খ ঘোষের অনুবাদে এই কবিতা দিকে দিকে, যুগে যুগে, দিনে দিনে, সে প্রাচীন কাল থেকে আধুনিক কাল অবধি ধাবিত হয়েছে। এই স্রোত চলবে। এই হলো তোমাদের কবিতা, অত্যন্ত সহজ সরল, প্রতিবাদের সময়োপযোগী কবিতা। যত্ন করে পড়ো, শুধু পড়াতে টেক্সট সামিয়ে দিও না, চারিদিক থেকে আলো ফেলো। হয় না, থিয়েটারে মঞ্চে চারিদিক থেকে স্পটলাইট পড়ে বিভিন্ন অ্যাঙ্গেলে, এইভাবে কবিতায় বিভিন্ন জায়গা থেকে আলো ফেলো। তোমাদের এই পথটুকু আমার দেখিয়ে দেওয়া কাজ, বাকি তালা তোমরা বসে বসে খুলো। যেখানে আটকাবে আমাকে বলবে,
আমি তো তোমাদের এই জন্যই রয়েছি। আজকের ক্লাস ভারভারা রাওয়ের চারণ কবি। বলিনি চারণ কবি কারা? যারা ওই পথে পথে গান গেয়ে মুকুন্দ দাস ছিল আমাদের বাংলায়, ব্রিটিশদের ধুড়ি নাড়িয়ে দিয়েছিল, একেবারে ধরে ঘুম উড়িয়ে দিয়েছিল। সেই হলো চারণ কবি। ভারভারা রাওয়ের কবিতা অত্যন্ত ভালো কবিতা। শেষ হচ্ছে এখানে। ভালো করে পড়ো, সময় নষ্ট করো না, খুব যত্ন করে খুব ভালো করে পড়ো। আমি তো রয়েছি তোমাদের সাথে। পরের ক্লাসে দেখা হচ্ছে। আজকের এই ক্লাস এখানেই শেষ হচ্ছে। চলো, টাটা।